একদিকে যুদ্ধবিরতির চেষ্টা, অন্যদিকে ইসরায়েলের নির্লজ্জ বর্বরতা। গাজায় একদিনে আরও 40 ফিলিস্তিনিকে হত্যা। বিতর্কের মধ্যেই সিনেটের স্বল্প ব্যবধানে পাশ হলো ট্রাম্পের কর ও ব্যয় বিল। চূড়ান্ত অনুমোদনে পাঠানো হবে প্রেসিডেন্টের কাছে। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। একদিকে যখন চলছে যুদ্ধবিরতির জোর প্রচেষ্টা, অন্যদিকে তখন গাজার মাটি হচ্ছে ফিলিস্তিনিদের রক্তে লাল। উপত্যকা জুড়ে ইসরায়েলি সেনাদের হামলায় প্রাণ গেছে আরও 40 ফিলিস্তিনির। একদিকে যুদ্ধবিরতি আলোচনা, অন্যদিকে জাতিগত নিধন, দুটোই চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। নতুন করে ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে জায়নবাদীরা। বাস্তুচ্যুতদের লক্ষ্য করে ছোড়া হয়েছে মিসাইল। এতে প্রাণ গেছে বহু ফিলিস্তিনির। আমরা শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে বেড়াচ্ছি। রাতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমাদের ওপর ড্রোন দিয়ে হামলা করা হয়। ক্ষুধা, ভয়, আতঙ্ক নিয়ে বেঁচে আছি আমরা। আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে ট্রাম্পের সঙ্গে আলোচনা হবে যুদ্ধবিরতি নিয়ে। এরই মধ্যে তেল আবিব 60 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তবে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে হামাস যদি রাজি না হয়, তবে গাজা জুড়ে সামরিক অভিযান বাড়ানোর হুমকি দিয়েছে তেল আবিবের কর্মকর্তারা। নতুন করে গাজার কিছু অঞ্চল খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল, যা ইঙ্গিত দিচ্ছে স্থল অভিযানের পরিসর বাড়ানোর। যুদ্ধবিরতি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। জানায়, চুক্তি যেমনই হোক না কেন, অবশ্যই থাকতে হবে স্থায়ীভাবে যুদ্ধবিরতির বিষয়। এরই মধ্যে কাতার ও মিশরীয় কর্মকর্তাদের সাথে মিশরের রাজধানী কায়রোয় বৈঠক শুরু করেছেন হামাসের নেতারা। গাজায় গণহত্যায় ইসরায়েলকে সহায়তা করা আন্তর্জাতিক কোম্পানির তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। প্রতিবেদনে 48টি কর্পোরেট প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট মাইক্রোসফট, গুগলের প্যারেন্ট কোম্পানি আলফাবেট এবং বহুজাতিক কোম্পানি অ্যামাজনের নাম রয়েছে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। ইসরায়েলের হামলার পরপরই হরমুজ প্রণালী বন্ধের পরিকল্পনা করেছিল ইরান। পারস্য উপসাগরে মাইন ভর্তি জাহাজ পাঠিয়েছিল দেশটির সামরিক বাহিনী। যদিও শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিষয়টি জানতে পারায় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 13 জুন ইরানে হামলা শুরু করে ইসরায়েল। তেহরানের পারমাণবিক অস্ত্র নির্মাণ ঠেকানোর অজুহাতে গুড়িয়ে দেয়া হয় দেশটির বেশ কিছু স্থাপনা। প্রতিশোধ নিতে মাঠে নামে ইরানও। শুরু হয় 12 দিন ব্যাপী এক যুদ্ধের। ইসরায়েলের প্রথম দফা হামলার পরপরই হরমুজ প্রণালী বন্ধের জন্য প্রস্তুতি নেয় ইরানের সামরিক বাহিনী। আর সেটি করতেই পারস্য উপসাগরে মাইন ভর্তি নৌযান পাঠানোর সিদ্ধান্ত নেয় তেহরান। সেই জাহাজগুলো প্রণালীর খুব কাছাকাছি পৌঁছেও যায়। সম্প্রতি 2 মার্কিন কর্মকর্তার গোপন সূত্রের বরাতে এক প্রতিবেদনে তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রকে কৌশলগত বার্তা দিতেই এই পরিকল্পনা ছিল ইরানের। রয়টার্স বলছে, মাইনবাহী জাহাজ পাঠানোর খবর পেয়ে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা। ওয়াশিংটনের কর্মকর্তাদের শঙ্কা ছিল, হরমুজ প্রণালী বন্ধ হলে বড় ক্ষতির মুখে পড়বে বৈশ্বিক বাণিজ্য। সেই সাথে এই প্রণালী বন্ধের মধ্য দিয়েই আরও বেড়ে যেতে পারত সংঘাতের মাত্রা। প্রতিবেদনে দাবি করা হয়, হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছিল ইরানের পার্লামেন্ট। তবে শেষ পর্যন্ত সেই পথে না হেঁটে সিদ্ধান্ত পাল্টায় দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম কাউন্সিল। অতীতে ইরান একাধিকবার হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিলেও সেটি বাস্তবায়ন করেনি। হরমুজ প্রণালীকে ধরা হয় বিশ্বের সবচেয়ে ব্যস্ততম ও কৌশলগত নৌপথ হিসেবে। এই প্রণালী দিয়েই প্রতিদিন বিশ্বের মোট জ্বালানির প্রায় 20% সরবরাহ করা হয়। এতে বিঘ্ন ঘটলে বিশ্ববাজারে বেড়ে যেতে পারে তেলের দাম। এদিকে যুদ্ধ থেমে গেলেও থামেনি পারমাণবিক সক্ষমতা নিয়ে বিতর্ক। এরই মধ্যে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সাথে সব ধরনের সহযোগিতা স্থগিত করেছে ইরান। ইরানের পার্লামেন্টে পাশ হওয়া একটি বিলে বুধবার এই অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের অভিযোগ, আন্তর্জাতিক সংস্থাটি পশ্চিমা দেশ এবং ইসরায়েলের প্রতি পক্ষপাত দুষ্ট।
নতুন এই আইন মোতাবেক ভবিষ্যতে ইরানের পারমাণবিক স্থাপনায় IAEA এর যে কোনো পরিদর্শনের জন্য তেহরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন লাগবে। ইফশিতা জামান, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে স্বল্প ব্যবধানে পাশ হয়েছে ট্রাম্পের কর ও ব্যয় বিল, যাকে ট্রাম্প বলছেন ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট। সিনেটে 24 ঘন্টার ম্যারাথন বিতর্ক শেষে মঙ্গলবার হয় ভোট, যাতে বিলটির পক্ষে 51, বিপক্ষে ভোট পড়ে 50টি। 50-50 ভোটে কয়েক ঘন্টার অচল অবস্থার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্সের ভোটে কাটে অনিশ্চয়তা। দিনভর নানা নাটকীয়তা, তর্ক বিতর্কের পর উচ্চকক্ষ সিনেটে পাশ হয়েছে ট্রাম্পের কর ও ব্যয়ের ওয়ান বিগ বিউটিফুল বিল। বিতর্কিত এই বিল নিয়ে এক কাতারে দাঁড়াতে বিরোধী ডেমোক্রেট তো বটেই, খোদ ট্রাম্পের দল রিপাবলিকান আইন প্রণেতাদের মধ্যেই ছিল নানা মত। সিনেটে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা থাকলেও সুসান কলিন্স, থম টিলিস ও র্যান্ড পল ডেমোক্রেটদের সাথে মিলে বিলটির বিপক্ষে ভোট দেন। সংশয় কাটিয়ে শেষ পর্যন্ত পক্ষে ভোট দেন রিপাবলিকান সিনেটর লিসা মার্কস্কি। যাতে দীর্ঘ 24 ঘন্টার বিতর্ক শেষে মঙ্গলবার হওয়া ভোটে পক্ষে 51 এবং বিপক্ষে পড়ে 50 ভোট। এর আগে 50-50 ভোটে দেখা যায় কয়েক ঘন্টার অচল অবস্থা। পরবর্তীতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্সের ভোটে ফয়সালা হয় শ্বাসরুদ্ধকর পরিস্থিতির। শেষ পর্যন্ত পাশ হয় বহুল আলোচিত ওয়ান বিগ বিউটিফুল বিল। আপাতত সিনেটে আলোর মুখ দেখলেও সামনে আছে আরেকটি বাধা। বিলটি ফের পাঠানো হচ্ছে নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে। সেখানে আরেক দফা চলবে আইন প্রণেতাদের কাটাছেঁড়া। বিলটি নিম্নকক্ষে যাওয়ার পর তা পেশ করা হবে অনুমোদনের জন্য। পরবর্তীতে আইনে পরিণত করতে সইয়ের জন্য পাঠানো হবে মার্কিন প্রেসিডেন্টের কাছে। এর জন্য 4 জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। ওয়ান বিগ বিউটিফুল ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এজেন্ডার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। মূলত যুক্তরাষ্ট্রের কর এবং ব্যয় কমানোর জন্যই করা হচ্ছে বিলটি। চূড়ান্ত অনুমোদন পেলে এর আওতায় উচ্চ আয়ের মার্কিন নাগরিকরা কর ছাড়ের সুবিধা পাবেন। এর ফলে সরকারের আয়ের যে ঘাটতি তৈরি হবে তা পূরণে খাদ্য ভর্তুকি ও নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবায় অর্থ কাটছাট করতে হবে সরকারকে। এই কারণেই এই বিল নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তবে এটি কার্যকর হলে অভিবাসন, সীমান্ত নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে প্রয়োজনীয় অর্থসংস্থান সহজ হবে বলছেন সংশ্লিষ্টরা। রাখি জেসমিন, চ্যানেল 24। অভিবাসীদের ওপর ট্রাম্পের দমন পীড়নে ভয়াবহ শ্রমিক সংকটে যুক্তরাষ্ট্রের কৃষি খাত। ফলে ক্যালিফোর্নিয়ার শ্রমিকের অভাবে ফসল ঘরে তুলতে হচ্ছে দেরি, জমিতেই পচন ধরেছে নানা সবজি ও ফলমূলের। যুক্তরাষ্ট্রের 1/3 শাকসবজি এবং 3/4 ফলমূল আসে ক্যালিফোর্নিয়া থেকে। 2023 সালে অঙ্গরাজ্যটির কৃষিখাত থেকে আয় হয়েছিল প্রায় $60 বিলিয়ন। উৎপাদনের প্রাচুর্য থাকলেও অঙ্গরাজ্যটির অন্যতম বিপত্তি কৃষি খাতে শ্রমিক সংকট। ফলে বেশিরভাগ সময় অভিবাসীদের ওপর নির্ভরশীল খাতটি। তবে বর্তমানে হুমকির মুখে ক্যালিফোর্নিয়ার কৃষি খাত। ট্রাম্প মসনদে বসার পর থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলছে যুদ্ধ। অভিযান চালিয়ে অভিবাসীদের শনাক্ত করে জোরপূর্বক নিজ দেশ থেকে ফেরত পাঠাচ্ছে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। ফলে লস অ্যাঞ্জেলেসের উত্তরাঞ্চল থেকে সেন্ট্রাল ভ্যালি পর্যন্ত বিস্তৃত অঞ্চলে শ্রমিকের অভাবে কাটা হয়নি শস্য। ফলে জমিতেই পচন ধরেছে ফল ও সবজিতে। বেশিরভাগ জমিতেই যে ফসল আছে তা যদি দ্রুত তুলে আনা হয় তবে রোদে পুড়ে তার রং বদলে যাবে। দ্রুত পচন ধরবে এসব ফসলে। যদি এভাবেই চলতে থাকে তবে আমরা পিছিয়ে পড়ব। শ্রমিকের অভাবে ভয়াবহ ঝুঁকিতে রয়েছে খাদ্য সরবরাহ চেইন ও কৃষি অর্থনীতি। যারা এখনো আইসের মুখোমুখি হয়নি তারাও দিন কাটাচ্ছে দুশ্চিন্তায়। এই মুহূর্তে যারা কাজ করছে তারা ভয় নিয়ে কাজে আসে, কারণ তাদের টাকার প্রয়োজন। এখানে আমরা প্রতিদিন কাজ করি খাওয়ার জন্য, টেলিফোনের জন্য, বিদ্যুৎ ব্যবহারের জন্য এবং ভাড়া দেওয়ার জন্য। যদি একদিন আমরা কাজ মিস করি তাহলে আমরা সমস্যায় পড়ি। মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অভিযান পরবর্তী কয়েকদিন কিছুটা কর্মী অনুপস্থিত থাকলেও দ্রুতই তারা আবারও কাজে ফিরছেন। মাসুম রাব্বি, চ্যানেল 24। দুবাইয়ের আকাশে পরীক্ষামূলকভাবে উঠছে এয়ার ট্যাক্সি। যাত্রী পারাপারে তৈরি এই ট্যাক্সির ব্যবহারে কমবে শহরের যানজট। দুবাইবাসীর যাত্রাকে আরও আরামদায়ক ও সংক্ষিপ্ত করতে কার্যকর ভূমিকা রাখবে এটি, বলছেন সংশ্লিষ্টরা।
খুব শিগগিরই হয়তো ট্রাফিক এড়িয়ে চলার নতুন উপায় পেতে যাচ্ছে দুবাইবাসী। চলতি সপ্তাহে সম্পূর্ণ বৈদ্যুতিক এয়ার ট্যাক্সির প্রথম পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করেছে জবি এভিয়েশন। দুবাইয়ের দক্ষিণ পূর্বাঞ্চলের মরু এলাকায় চালানো হয় এয়ার ট্যাক্সিটি। এমন উদ্ভাবনকে দুবাইয়ের আকাশপথে যান চলাচলের নতুন মাইল ফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। জবি এভিয়েশন বলছে, তাদের উদ্ভাবিত এয়ার ট্যাক্সি সেবা বর্তমান পরিবহন ব্যবস্থার ওপর চাপ কমাতে সহায়ক হবে, পাশাপাশি দ্রুত সময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে যাত্রীদের অন্যতম বিকল্পে পরিণত হবে। যানজট কমাতেও বেশ কার্যকর ভূমিকা রাখবে এটি। আজকের দিনটি আমাদের বিমান পরিবহন জগৎ ও দুবাইয়ের এয়ার ট্যাক্সি প্রকল্পের জন্য বড় অর্জন। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাম জুমেইরা পর্যন্ত যেতে এই এয়ার ট্যাক্সির সময় লাগবে মাত্র 12 মিনিট, যেখানে গাড়িতে চড়ে গেলে এই পথ পাড়ি দিতে সময় লাগতো অন্তত 45 মিনিট। ক্যালিফোর্নিয়া ভিত্তিক জবি এরিয়াল ট্যাক্সি কোম্পানির তৈরি ফ্ল্যাগশিপ ইলেকট্রিক টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এয়ার ট্যাক্সিটি একটানা 160 কিলোমিটার চলতে পারবে। ঘন্টায় 320 কিলোমিটার গতিতে ছুটবে এটি। সম্পূর্ণ বিদ্যুৎ চালিত ও শূন্য কার্বন নিঃসরণ হওয়ায় বেশ পরিবেশ বান্ধব জবি এভিয়েশনের এই এয়ার ট্যাক্সি। জনবহুল এলাকাতেও অনায়াসে চলাচলের সক্ষমতা রয়েছে এই আকাশযানের। আগামী বছর নাগাদ দুবাইয়ে বাণিজ্যিকভাবে এয়ার ট্যাক্সি চালুর পরিকল্পনা রয়েছে জবি এরিয়াল কোম্পানির। তবে বাজারে এলে শুরুতে বেশি দাম দিয়েই কিনতে হবে ক্রেতাদের। রাখি জেসমিন, চ্যানেল 24। নিজেদের অস্ত্র মজুদ সংকটে ইউক্রেনে কিছু ক্ষেপণাস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে যখন রাশিয়া হামলা জোরদার করেছে, ঠিক এমন সময়ে এই সিদ্ধান্ত নিল ওয়াশিংটন। ইউক্রেনে কিছু আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম মারণাস্ত্রের চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। প্রতিরক্ষা দপ্তরের একাধিক সূত্র বলছে, বাইডেনের আমলে প্রতিশ্রুত কিছু অস্ত্রের চালানে দেখা গেছে ধীর গতি। ফলে বিকল্প পথ হিসেবে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চে দীর্ঘ সময়ের জন্য সব ধরনের অস্ত্র সরবরাহ বন্ধ রাখে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে বাইডেনের আমলে অনুমোদিত সাহায্যের ধারাবাহিকতা বজায় রাখে ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর সিংহাসন খোয়াতে বসেছে মার্কিন ডলার। এরই মধ্যে ইউএসডিএক্স সূচক নেমে গেছে 52 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। শুধু তাই নয়, তার দায়িত্বের 6 মাসে প্রভাবশালী মুদ্রাটি মান হারিয়েছে 11%। মূলত শুল্ক নিয়ে একের পর এক সিদ্ধান্ত ঘিরেই তৈরি হয়েছে এমন অস্থিরতা। দীর্ঘদিন ধরে বিশ্ব অর্থনীতিতে রাজত্ব করলেও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ঝুঁকির মুখে মার্কিন ডলারের সিংহাসন। ইউরো, ব্রিটিশ পাউন্ড, জাপানি ইয়েন সহ 6 মুদ্রার বিপরীতে নির্ধারণ হওয়া মার্কিন ডলার সূচকের মান এখন 1973 সালের পর সবচেয়ে নিচে। চলতি বছরের প্রথম 6 মাসেই যা মান হারিয়েছে প্রায় 11%। সবশেষ তথ্য অনুযায়ী 1 জুলাই ডলার ইন্ডেক্সে মুদ্রাটির মান ছিল 96.4 পয়েন্ট। অথচ ট্রাম্পের ক্ষমতায় বসার দিন অর্থাৎ 20 জানুয়ারি যার মান ছিল 108.37 পয়েন্ট। মূলত দায়িত্ব গ্রহণের পর ট্রাম্পের আগ্রাসী শুল্ক আরোপ ও পররাষ্ট্রনীতির প্রভাব পড়েছে প্রভাবশালী এই মুদ্রায়। বিশ্লেষকরা বলছেন, আস্থা হারানোয় এখন ডলারের বিকল্প খুঁজছেন বিনিয়োগকারীরা। অন্যদিকে মার্কিন ডলারের দুরবস্থায় ইউরোর মান বেড়েছে 13%। একই সময় জার্মান ও ফরাসি সরকারি বন্ডের মতো অন্যান্য সম্পদের চাহিদা বেড়েছে। হোয়াইট হাউস ও কংগ্রেসের কিছু সিদ্ধান্ত এবং নীতিগত অনিশ্চয়তার কারণে ডলারের উপর চাপ পড়েছে। তবে এই মুহূর্তে ফেডারেল রিজার্ভ কারো ব্যক্তিগত প্রভাবের বাইরে সরকারি প্রতিষ্ঠান হিসেবে থাকাটা বেশি জরুরি। মার্কিন শুল্ক নীতির ফলে আমদানি কমে যায় যুক্তরাষ্ট্রের। ফলে ডলারে লেনদেন কমে অন্য দেশগুলোর সাথে। এছাড়া মুদ্রা লেনদেনের সমস্যা সাথে মার্কিন অর্থনীতির গতি কমায় তার উপর নির্ভরতা হারানো। এই দুয়ে মিলে টালমাটাল ডলারের বাজার। রয়েছে ট্রাম্পের বিতর্কিত ট্যাক্স বিলের প্রভাব, যার কারণে নতুন করে মার্কিন ঋণ বাড়বে আরও 3.3 ট্রিলিয়ন ডলার। অর্থনৈতিক এমন শঙ্কায় দেশে বিনিয়োগের বদলে অন্যান্য দেশের শেয়ারে বাড়ছে বিনিয়োগের পরিমাণ।
সাধারণত যখন শেয়ার বাজারে ধস নামে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের বন্ড কেনে, সুদের হার কমে তখন ডলার কেনে। কিন্তু এবার বিনিয়োগকারীরা বন্ড বিক্রি করে দিচ্ছে, ফলে সুদের হার বাড়ছে এবং অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের মান কমছে। তথ্য বলছে ট্রাম্পের লিবারেশন ডেতে কর ঘোষণার পর মাত্র 3 দিনে $5 ট্রিলিয়ন সরিয়ে নেওয়া হয় মার্কিন পুঁজিবাজার S&P 500 থেকে। নুসরাত মৌমি, চ্যানেল 24।